আচ্ছা, আমি সৌগত স্যার তোমাদের ক্লাস 12-এর 6 নম্বর চ্যাপ্টার, যেই চ্যাপ্টারের নাম হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। এই চ্যাপ্টারটা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে খুব সোজাভাবে সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে যদি আলোচনা করতে হয়, তাহলে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের বুঝতে হবে গ্রাম পঞ্চায়েত কি, পঞ্চায়েত সমিতি কি, আর জেলা পরিষদ কি। তোমরা জানো আমাদের দেশে মোটামুটিভাবে 3 ধরনের ভোট হয়। এক হচ্ছে লোকসভার ভোট, যে ভোটে আমরা দেশের সরকারকে নির্বাচন করি। দ্বিতীয় হচ্ছে বিধানসভার ভোট, যে ভোটে আমরা রাজ্যের সরকারকে নির্বাচন করি। এবং তারপরে তোমরা নিশ্চয়ই হয় শহরে থাকো নয় গ্রামে থাকো। যারা শহরে থাকো তাদের জন্য হয় ওয়ার্ডের ভোট বা কর্পোরেশনের ভোট, আর যারা গ্রামে থাকো তাদের কিন্তু হয় হচ্ছে পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত ব্যবস্থায় যারা থাকো এবং যারা শহর অঞ্চলে থাকো, তাদের নিজেদের অঞ্চলের মানুষ যাতে নিজেরা শাসন কার্য পরিচালনা করতে পারে, তাকেই আমরা বলি স্বায়ত্তশাসন। আসলে আমাদের দেশের এই স্বায়ত্তশাসন আইনিভাবে মর্যাদা পায় 1992 সালে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন যখন তৈরি করা হয়েছিল, তোমরা পরীক্ষার জন্য তো মাথায় রাখবে, আমাদের রাজ্যের যে পঞ্চায়েত ব্যবস্থা আছে সেই পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে মূলত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, 3 টায়ার্স। এই কথার অর্থ হচ্ছে 3টে স্তরে আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটা রয়েছে। সেই 3টে স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। একটা গ্রামের নির্বাচনে সবথেকে নিম্নতম স্থান, অর্থাৎ সবথেকে যে নিম্নে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মধ্যিখানের যে স্তর তার নাম পঞ্চায়েত সমিতি, এবং তার ওপরের যে স্তর তার নাম হচ্ছে জেলা পরিষদ। তোমরা যদি খুব সোজাভাবে বুঝতে চাও তাহলে হচ্ছে কয়েকটা গ্রাম, মানে একটা গ্রামের খুব স্বল্প কিছু জনসংখ্যা নিয়ে তৈরি হয় গ্রাম পঞ্চায়েত। আমরা বলতে পারি এই গ্রাম পঞ্চায়েত বলতে একটা ছোট্ট গ্রামকে বোঝানো হয়, এবং নির্বাচনের ভাষায় একটা বুথ, অর্থাৎ একটা অঞ্চলের 500, 700, 1200 ভোটারকে নিয়ে হয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত। অনেকগুলো বা 2 থেকে 3টে 4টে একাধিক গ্রাম পঞ্চায়েত দিয়ে তৈরি হয় কিন্তু পঞ্চায়েত সমিতি, এবং একাধিক পঞ্চায়েত সমিতি নিয়ে তৈরি হয় জেলা পরিষদ। জেলা পরিষদ কিন্তু তৈরি হয় জেলার নামে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, উত্তর 24 পরগনা জেলা পরিষদ, নদিয়া জেলা পরিষদ, বাঁকুড়া জেলা পরিষদ, অর্থাৎ একটা জেলার স্তর। তোমাদের আমি আজকে যে মূলত যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত। তোমরা সিম্পলি কয়েকটা কথা মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত 5 বছর ছাড়া ছাড়া নির্বাচিত হয়। যেমন বিধানসভা, লোকসভা 5 বছর ছাড়া ছাড়া হয়, গ্রাম পঞ্চায়েতের ইলেকশনও কিন্তু 5 বছর ছাড়া ছাড়া হয়। এবং মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বর্তমানে পঞ্চায়েতের যে সংশোধনী আইন করা হয়েছে, সেই আইনে বলা হয়েছে মোট যা আসন আছে সেই আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ 3টে স্তরেই, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টে স্তরেই কিন্তু তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী সহ মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষণ রাখতে হবে। এটা মাথার মধ্যে রাখতে হবে। 3 নম্বর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, পঞ্চায়েতটাকে চালাবে কে, অর্থাৎ পঞ্চায়েতের প্রধান কর্তা কে? পঞ্চায়েতের প্রধান কর্তা কিন্তু একজন গ্রাম প্রধান
অর্থাৎ পঞ্চায়েতের সভাপতিকে কিন্তু আমরা বলি প্রধান। এবং মাথায় রাখতে হবে, প্রথম যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর তাকে গ্রাম পঞ্চায়েতের যে সভা হয় সেই সভাতে কিন্তু সেই সভাকে আহ্বান করে, অর্থাৎ প্রথম যে মিটিং হয় সেই মিটিংটাকে কিন্তু কল করে বিডিও। এবং উপপ্রধানকেও কিন্তু বিডিও তাকে শপথ বাক্য পাঠ করিয়ে একজন প্রধান আর একজন উপপ্রধান তাদেরকে করা হয়। আমরা বলতে পারি গ্রাম পঞ্চায়েতের সভা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা মাথায় রাখবে, গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতিত্ব করে প্রধান এবং প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান কিন্তু গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতি হন। একটা পরিষ্কার নিয়মে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের সভা আসলে আহ্বান করতে পারে কিন্তু প্রধানই, এবং এই গ্রাম পঞ্চায়েত সভার আহ্বান করবার জন্য করতে মাসে অন্তত একবার, অর্থাৎ মাসে অন্তত একবার গ্রাম পঞ্চায়েতের সভাকে কিন্তু আহ্বান করতে হবে। এবং বলা হয়েছে এই সভাতে 7 দিনের আগে নোটিশ করতে হবে এবং জরুরি পরিস্থিতিতে 3 দিনের নোটিশেও কিন্তু এই মিটিং করা যাবে। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, যে গ্রাম সংসদ, তোমরা জানো যে গ্রাম সংসদ গ্রাম পঞ্চায়েতের একটি অন্যতম অংশ। এই গ্রাম পঞ্চায়েত কিন্তু 6 মাস ছাড়া ছাড়া হয়। সেখানে স্থানীয় মানুষেরা সেই গ্রামে কি কি খরচা হয়েছে, অর্থাৎ পঞ্চায়েতের কি খরচা হয়েছে, সেখানে কারা কারা উপকৃত হয়েছে, সেখানে বাজেট তৈরি করা ইত্যাদি ধরনের কাজ কিন্তু করা হয়। লাস্ট পার্ট তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাজগুলো কি কি। গ্রাম পঞ্চায়েতের কাজকে মূলত আমরা 3 ভাগে ভাগ করি। এক, অবশ্য পালনীয় কাজ। অবশ্যই পালনীয় কাজ মানে যে কাজটা করতেই হবে গ্রাম পঞ্চায়েতকে, এটা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব। যেমন তোমাদের বলি, ময়লা নিষ্কাশন করা, ম্যালেরিয়া, কলেরা, মহামারী এগুলোকে নিয়ন্ত্রণ করা, পানীয় জলকে সরবরাহ করা, জনপথ অর্থাৎ রাস্তাঘাট এবং সার্বজনীন স্থানগুলোকে নির্মাণ করা, গ্রাম পঞ্চায়েতের মালিকানাধীন ঘরবাড়ি এবং সম্পত্তিগুলোকে সংরক্ষণ করা, সেই গ্রামের মধ্যে যে কটা পুকুর আছে, শ্মশানঘাট আছে, কবরখানা আছে যদি থাকে তাহলে সেগুলো সংরক্ষণ করা কিন্তু একটি অন্যতম গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কাজ। 2 নম্বর হচ্ছে আরোপিত কার্য, অর্থাৎ যে কার্যটা তাদের ওপর দায়িত্ব আরোপ করতে পারে, অর্থাৎ ওপর থেকে চাপ দিয়ে করানো যেতে পারে। যেমন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং প্রসূতি মঙ্গল কেন্দ্র তৈরি করা। 2 নম্বর হচ্ছে খেয়াঘাট যদি থাকে, অর্থাৎ নদী পারাপারের যদি জায়গা থাকে তাহলে সেগুলোকে সংরক্ষণ করা, জলসেচের ব্যবস্থা করা, বাস্তুহারাদের পুনর্বাসন করা, পতিত জমিকে উদ্ধার করা, গৃহ নির্মাণ, এই ধরনের কাজও কিন্তু পড়ে যাচ্ছে আরোপিত কার্যের মধ্যে। এরপরে হচ্ছে ইচ্ছাধীন কার্য, অর্থাৎ যে কাজগুলো স্বেচ্ছায় সম্পাদন করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৃক্ষরোপণ করা, পুকুর কাটা, সমবায় কৃষি এবং বিপণন ব্যবস্থা তৈরি করা, হস্তশিল্পজাত প্রদর্শনী ব্যবস্থা করা, সরাইখানা বা ধর্মশালা বা বিশ্রামাগার তৈরি করা, গ্রন্থাগার তৈরি করা, এগুলো হচ্ছে স্বেচ্ছাধীন কার্যের মধ্যে পড়ছে। আজকের ভিডিওতে আমি এইটুকুই বলবো। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের পরের যে পার্ট, অর্থাৎ পঞ্চায়েত সমিতি। তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি আমার ক্লাসে জয়েন করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের লাইভ ক্লাসে আমরা পড়াবো। আজকের ক্লাস এখানেই শেষ হলো।